চরণদাসপুর নামে এমন এক গ্রাম ছিল যে গ্রামে একের পর এক মানুষের মৃতদেহ খুঁজে পাওয়া যেত, কিন্তু সেই মৃতদেহের বিভিন্ন পার্টস মিসিং থাকতো। সেই শরীরের বিভিন্ন পার্টস দিয়ে এমন এক দেবতাকে তৈরি করার চেষ্টা চালানো হচ্ছিল যে দেবতা মৃত শরীরে প্রাণ ফিরিয়ে দিতে পারবে। সত্যি বলছি, যেটা দেখলে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাবে। চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ওয়েব সিরিজ মান্ডালা মার্ডার। এটা এমন একটা সিরিজ যেটার প্রতিটা পরতে পরতে লুকিয়ে আছে টুইস্ট আর সাসপেন্স। 1950 দশকে উত্তরপ্রদেশের চরণদাসপুর পুরনো এক জঙ্গলের মধ্যে আয়াস নামের এমন এক গোষ্ঠীর বসবাস ছিল যারা ইয়াস নামের এক শয়তানের উপাসনা করত। তারা বিশ্বাস করত কোনো একটি নির্দিষ্ট নিয়মে একটি মেশিন আর মৃতদেহের সংযোগে তারা তাদের ওই দেবতা ইয়াসকে ফিরিয়ে আনতে পারবে। আর একবার যদি তারা এই কাজে সফল হয় তবে সমাজে তাদের উপর যে অন্যায় অবিচার হয়েছে তারা তার বদলা নিতে পারবে। এই হচ্ছে রুক্মিণী, এই গোষ্ঠীর প্রধান। 14 বছরের সাধনার পর আজ তারা তাদের পরীক্ষা চালাচ্ছে। এই যাত্রায় যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদেরকে আরো বহু বছর অপেক্ষা করতে হবে। অন্যদিকে তাদের এই পরীক্ষা চালানোর জন্য তারা গ্রামের বহু মানুষকে হত্যা করেছে। অপরদিকে গ্রামবাসী একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় শয়তানের উপাসনা করা এই গোষ্ঠীকে তাদের গ্রাম থেকে নিশ্চিহ্ন করে দিবে। এই জন্য গ্রামবাসী বরুণার জঙ্গলের দিকে অগ্রসর হতে শুরু করে। এইদিকে রুক্মিণীও সেই খবর পেয়ে গেছে, যার জন্য সে তার পরীক্ষা শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই সেই মেশিনের দ্বারা মৃতদেহে প্রাণ সঞ্চয় শুরু হয়। এইদিকে গ্রামবাসীও এসে পড়েছে। আয়াস্ত গোষ্ঠীর লোকজন যথাসম্ভব তাদেরকে আটকানোর চেষ্টা করে যাচ্ছে, তবে ঠিক তখনই কেউ একজন সেই বডিটিতে আগুন ধরিয়ে দেয়। এতটা কাছে এসে রুক্মিণীর ইয়াস্ত বানানোর আশা একদম শেষ হয়ে যায়। তবে রুক্মিণীর সহযোগী মহিলা বলছিল, এই মেশিন আর মণি যদি তোমার কাছে থাকে তবে ভবিষ্যতেও তুমি ইয়াস্ত বানাতে পারবে। মেশিন আর মণি নিয়ে এখান থেকে চলে যেতে বলে। এর মধ্যে গ্রামবাসী দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফেলেছে। সহযোগী সেই মহিলা গ্রামবাসীকে আটকাতে তাদের সামনে একটি এসিডের জার ফেলে দেয়, আর সাথে সাথেই বিস্ফোরণ হয়ে সেখানে সবাই মারা যায়। এখান থেকে সিন প্রেজেন্টে আমাদের বিক্রম নামের একজনকে দেখানো হয়। তিনি বিক্রমের বাবা বিশ্বনাথ। বিক্রম মূলত দিল্লি পুলিশের ইন্সপেক্টর পদে চাকরি করছিল, তবে বর্তমানে সাসপেন্ডেড। এজন্য চরণদাসপুর তাদের নিজেদের গ্রামের বাড়িতে যাচ্ছে। ট্রেনের মধ্যে তাদের অভিষেক নামের এক প্রেস ফটোগ্রাফারের সাথে পরিচয় হয়। যদিও অভিষেক ফটোগ্রাফার, বিক্রম লক্ষ্য করে অভিষেকের ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি কাটা। কথায় কথায় অভিষেক এটাও জানায় অভিষেক দিল্লিতে থাকে, তবে মাঝে মধ্যে কাজের জন্য চরণদাসপুর যাওয়া আসা করে। এটা চরণদাসপুরে বিশ্বনাথের পুরাতন বাড়ি। এক সময় বিশ্বনাথ এখানে তার স্ত্রী বসুধা আর দুই ছেলে বিক্রম আর প্রবণকে নিয়ে বসবাস করত। পুরো ঘরের কোনায় কোনায় সব স্মৃতি জড়িয়ে আছে। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে বিশ্বনাথের দিন সুখেই কাটছিল। কিন্তু একদিন বিক্রম আর প্রবণ লুকিয়ে বিশ্বনাথের স্কুটি নিয়ে বের হওয়ায় তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে প্রবণ মারা যায়। এমনকি এরপরই বসুধাও নিখোঁজ হয়ে গিয়েছিল। পুলিশ অনেক খুঁজেও বসুধাকে উদ্ধার করতে পারেনি, শুধু বসুধার পাসটি পাওয়া গিয়েছিল। এরপরেই বিশ্বনাথ বিক্রমকে নিয়ে দিল্লিতে চলে গিয়েছিল। অভিষেককে দেখা যায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলছে। পাশের একটি ঘরের মধ্যে সুজয় আর বিজয় নামের লোকাল দুইজন গুন্ডা সিএম এর পিএকে অনেক টাকা ঘুষ দিচ্ছিল, আর অভিষেকও টাকা দেওয়ার ছবিগুলো তুলে ফেলে। এর মধ্যে বিজয়ের চোখ পড়ে অভিষেকের দিকে, আর সাথে সাথে বিজয়ের লোকজন অভিষেককে ধরার চেষ্টা করে, কিন্তু অনেক কষ্টে অভিষেক তাদের হাত থেকে বেঁচে যায়। সিন চলে যায় পরদিন সকালে। এই হচ্ছে বিক্রমের একমাত্র বন্ধু প্রমোদ। ছোটবেলায় একসাথে বড় হয়েছে। বিক্রম যেমন দিল্লি পুলিশে আছে, প্রমোদও তেমন এখানের পুলিশ ইন্সপেক্টর। প্রমোদ বিক্রমের কাছে কবিতা নামের একটি মেয়ের ব্যাপার জানতে চাই। তাদের কথাতে আমরা এটাও জানতে পারি বিক্রমের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে কবিতা, তবে সে দিল্লির একটি হসপিটালে কোমাতে আছে। এদিকে বিশ্বনাথ স্নান করতে নেমেছে, আর তখনই এমন কিছু একটা বেশে আসে যা সে কল্পনাও করতে পারেনি। একটি মাথার সাথে দুটি হাত পা সেলাই করে দেওয়া হয়েছে, কিন্তু বডি নেই। আর এটা দেখে বিশ্বনাথ চিৎকার করে ওঠে। বিক্রম তখন দৌড়ে এসে দেখে এটা অভিষেকের মাথা। বিক্রম তখন প্রমোদকে জানায়, গতকালকে ট্রেনে করে আমরা একসাথে এসেছি, তবে অভিষেকের কপালে একটি চিহ্ন আঁকানো। বিক্রম দেখে বলে এই চিহ্নটা আমি কোথাও যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। এরপরে বিক্রম বাড়িতে ফিরে তার মা বসুধার পুরাতন ট্রাঙ্ক বের করে, আর সেখানে থাকা তার মায়ের পুরাতন পার্সটি বের করতে ওই পার্সের মধ্যে একটি কয়েন পাওয়া যায়। যেই কয়েনের চিহ্ন হুবহু লাশের কপালে থাকা চিহ্নর সাথে মিলে যাচ্ছে। এজন্য বিক্রম রাতের বেলা প্রমোদকে বলছিল, আমার মনে হয় বাবা তখন মাকে ঠিকমতো খুঁজেনি, মা হয়তো এখনো জীবিত। ওই দিন অ্যাক্সিডেন্টে প্রবণ যখন গুরুতর অসুস্থ হয়েছিল, বাবা তখন ভালো ডাক্তার খুঁজছিল। তখন মা আমাকে নিরাজ আঙ্কেলের কাছে রেখে উর্মিলা আন্টি আর প্রবণকে নিয়ে কোথাও গিয়েছিল। তবে যাওয়ার সময় উর্মিলা আন্টি বারবার জানতে চাচ্ছিল এত রাত্রে আমরা বরুণার জঙ্গলে গিয়ে কি করব। বসুধা তখন বলেছিল একমাত্র সেখানে গেলেই আমি আমার প্রবণকে বাঁচাতে পারবো। কিন্তু পরবর্তী দিনে জঙ্গলের মধ্যে প্রবণের বডি পাওয়া যায়, আর বসুধাকে এরপর থেকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। বিক্রম প্রমোদকে ওই কয়েনটিও দেখায়, আর সবকিছু শোনার পর প্রমোদ বিক্রমকে বলে, তখন না হোক, এখন যেহেতু আমরা দুজন পুলিশ অফিসার, তাই দুজন মিলে মাকে খুঁজে বের করব। অপরদিকে আমাদের অনন্যা ভারদ্বাজকে দেখানো হয়। চরণদাসপুরে একমাত্র নমিনেশন প্রার্থী। এই হচ্ছে ব্যানকাট, অনন্যার পিএ। ব্যানকাট অনন্যাকে অভিষেকের পাঠানো ছবিগুলো দেখায়, যেগুলো গতরাতে অভিষেক পাঠিয়েছিল। অনন্যা মূলত সুজয় আর বিজয়কে অভিষেকের খুনি হিসেবে মনে করছিল, কিন্তু তার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
এ হচ্ছে অনন্যার একমাত্র ছেলে ঋত্বিক, আর ইনি অনন্যার স্বামী জয়রাজ সিং। কোনো একটি দুর্ঘটনার পর থেকে তার পা বিকল হয়ে গেছে। মূলত জয়রাজই নমিনেশনটা পাওয়ার কথা ছিল, তাই জয়রাজের ধারণা অনন্যাই হয়তোবা জয়রাজের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে পার্টিতে জায়গা করে নিয়েছে। আবার অনন্যার কথা মতো একটি নিউজ চ্যানেলে বিজয় আর সুজয়কে এই খুনের দায় দিয়ে নিউজ করা হচ্ছে। তবে নিউজ দেখে তাদের মা নির্মলা বারবার বলছিল, তোরা কি খুন করেছিস? সুজয়ের কথা, আমরা যদি খুন করব তাহলে বডি পাওয়া যেত না, এভাবে বডি কেন ফেলে দেব? তবে তাদের মা নির্মলা এটা স্পষ্ট বুঝতে পারছে অনন্যা যতদিন থাকবে তারা চরণদাসপুরে কখনোই রাজ করতে পারবে না। আর তাদের কথায় আমরা এটাও জানতে পারি নির্মলা তার 3 ছেলের নেতৃত্ব দেয়। এদিকে বিক্রমকে দেখা যায় থানায় এসেছে। তবে বিক্রম অভিষেকের ল্যাপটপ চেক করে দেখে ফটোগুলো ডিলিট। পরবর্তীতে বিক্রম শিবনার সাথে দেখা করতে যায়। তবে গিয়েই দেখে বিজয় আর সুজয়ের লোকেরা বাইরে প্রোটেস্ট করছে, কারণ কিছুক্ষণ আগে শিবনার সাথে দেখা করতে অনন্যা এসেছে, আর সেই খবর পেয়ে তারা অনন্যাকে অবরুদ্ধ করে রেখেছে। বিক্রম সেখানে এক মহিলার সাথে কথা বলে জানতে পারে অভিষেকের ডাকনাম ছিল বাবলু। এদিকে বিক্রমকে দেখা মাত্রই অনন্যা বিক্রমকে কল করে জানালায় দেখা করতে বলে। আর এখানে আমরা তাদের কথায় জানতে পারি বিক্রমের গার্লফ্রেন্ড কবিতা অনন্যার ছোট বোন। তবে কবিতার সাথে সম্পর্কের আগে অনন্যার সাথে কিছু একটা ছিল, তবে কোনো একটা কারণে সেটা নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে বীর ক্লিয়ার হয়ে গেছে, তাই অনন্যা চলে যায়। তবে যাওয়ার সময় ব্যানকাটকে বলে জয়েন্ট কমিশনারকে কল করো, বিজয় আর সুজয়কে অ্যারেস্ট করাও, কারণ ওদের ছোট ভাই বিট্টুর মাথাটা গরম। ওকেও ফোন করে বলো ওদের ভাইকে পুলিশ এনকাউন্টার করবে, কারণ অনন্যা জানে বিট্টু উল্টাপাল্টা কিছু একটা করবে। কথা মতো সেটাই করা হয়। আর ওই রাতেই পুলিশ যখন সুজয় আর বিজয়কে ধরে নিচ্ছিল, বিট্টু পুলিশের উপর হামলা করে আরেকজন কনস্টেবলকে গুলি করে মেরে ফেলে সুজয় আর বিজয়কে নিয়ে পালিয়ে যায়। পরবর্তী দিন এটা নিয়ে একটা ইস্যু তৈরি হয়, কারণ অনন্যার বুদ্ধিতেই একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাই সিএম অনন্যাকে বলছিল জানি না তুমি টিকিট পাবে কিনা। ঠিক তখনই অনন্যা সিএমকে ব্ল্যাকমেল করতে সিএম এর পিএ এর ছবি দেখায়, সাথে সিএমকে আশ্বাস দিয়ে বলে এটা শুধু আমার কাছেই আছে, আর থানায় যে ল্যাপটপে ছিল সেটাও ডিলিট করে দেওয়া হয়েছে, ভয়ের কিছু নেই। মোট কথা নমিনেশন পাওয়ার জন্য যা যা করতে হবে অনন্যা সবকিছু করার জন্য প্রস্তুত। অন্যদিকে আমাদের সিবিআই অফিসার রিয়াকে দেখানো হয়। রিয়া অফিসে বসে চরণদাসপুরের খুনের বিষয়টি পড়ছে। এরপরে সিবিআই চিফ নবীন দেশাই রিয়াকে জানায় ডিফেন্স সেক্রেটারি চাচ্ছে রিয়াকে প্রমোশন দিয়ে তার ডিফেন্স অফ টিমে নিয়ে যাবে, কিন্তু রিয়া যেতে চাচ্ছে না। রিয়ার কথা সে ফিল্ডে কাজ করবে, এজন্য রিয়া চরণদাসপুরের কেসটি তদন্ত করতে চাচ্ছিল। তবে নবীন বলে সেটা তো প্রদ্যুৎ দেখবে। অবশ্য রিয়া বারবার অনুরোধ করছে, এজন্য নবীন রাজি হয়ে যায়। আর আমরা এখানে এটাও জানতে পারি রিয়ার সাথে একটি ইনসিডেন্ট ঘটেছিল, এরপর থেকে রিয়া একটি বাচ্চা মেয়েকে তার সামনে কল্পনা করে। এদিকে বিক্রম বাড়ি ফিরে তার বাবাকে জানায় যে অভিষেক খুন হয়েছে সে অন্য কেউ নয়, আমাদের বাড়িতে যে উর্মিলা চাচি আসতো তার ছেলে বাবলু। একদিন উর্মিলা আর বাবলু নিখোঁজ হয়ে গেছিল, পুলিশও তাদের খুঁজে পায়নি। বিক্রমের সন্দেহ বাবলুর মা উর্মিলা তার মা আর বসুধার নিখোঁজের সাথে এই খুনের কোনো একটি কানেকশন নিশ্চয়ই আছে। আর এই কানেকশনের খুঁজে বিক্রম পরবর্তী দিন প্রমোদকে নিয়ে উর্মিলার বাড়িতে যায়। বাড়িটি পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আর এই বাড়ির দোতলায় মেঝেতে রক্ত দেখে বিক্রমরা বুঝতে পারে অভিষেককে এখানেই খুন করা হয়েছে, আর এই জায়গা দিয়ে বডিটি ফেলা হয়েছিল। আর এটা তারা বুঝতে পারছে না বডিটি কোথায় গেল, বডি পার্টস দিয়ে তারা কি করছে। এরপরে আমাদের সেই রাতের দৃশ্য দেখানো হয়, যে রাতে বসুধা উর্মিলাকে নিয়ে বরুণার জঙ্গলে গিয়েছিল প্রবণকে বাঁচানোর জন্য। জঙ্গলের গভীরে যেতে একটি গেট দেখা যাচ্ছিল। বসুধা তখন উর্মিলাকে বাইরে অপেক্ষা করতে বলে পবনকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। এক ব্যক্তিকে দেখা যায় মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে। বসুধা তার কাছে আশীর্বাদ চাইলে লোকটি জানায় আশীর্বাদ পেতে হলে তার জন্য মূল্য পরিশোধ করতে হবে। এই জন্য বসুধার কাছে সে একটি কয়েন চাই। বসুধার কাছে থাকা কয়েনটি মেশিনে দেওয়া মাত্র মেশিনটি অন হয়ে যায়। লোকটি তখন বসুধাকে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি মেশিনের মধ্যে রেখে তার ইচ্ছা জানাতে বলে। বসুধা তখন বলে আমি আমার ছেলের জীবন বাঁচাতে চাই। ঠিক তখনই বসুধার বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলা হয়। বসুধাও তখন ব্যথায় চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই একটি দমকা হাওয়া এসে উর্মিলাকে একটি গাছের উপর আশ্রে ফেলে। এরপর আমাদের 7 বছর আগে সুজয় আর বিজয়ের একটি ঘটনা দেখানো হয়। রাজনৈতিক সহিংসতার জন্য সুজয় আর বিজয় নেপাল বর্ডারের কাছে আত্মগোপনে ছিল। তবে বিজয় একদিন খাবার খেতে বের হলে রমেশ নামের এক নেতার লোকেরা তাকে দেখে ফেলে। ওই নেতাকে ফোন করে জানিয়ে দেয়। রমেশও সাথে সাথে সুজয় আর বিজয়কে মারার জন্য লোক পাঠিয়ে দিয়েছিল। আর সেখানে থাকা একজন সুজয় আর বিজয়ের মা নির্মলাকেও বিষয়টি জানিয়ে দেয়। নির্মলা তখন তার 2 ছেলেকে বাঁচাতে এক মহিলার শরণাপন্ন হয়। ওই মহিলাকে সবকিছু খুলে বলার পর মহিলা তখন বলে জীবন পেতে হলে মূল্য চুকাতে হবে। পাশে থাকা অন্য এক মহিলা তখন ইশারায় কিছু বুঝায়। আর এরপরই তারা নির্মলাকে একটি কয়েন দিয়ে বরুণার জঙ্গলে যেতে বলে। নির্মলাও সেই মহিলার কথা মতো বরুণার জঙ্গলে পৌঁছে গেছে। এরপর বসুধার কথা মতো মেশিনের মধ্যে কয়েন ফেলে সে তার 2 ছেলের জীবন এবং তাদের সকল শত্রুর বিনাশ চায়। এরপর আঙ্গুল দেওয়া মাত্রই তার আঙ্গুলটি কেটে ফেলা হয়। আর তখনই আমাদের দেখানো হয় রমেশের লোকেরা যখন সুজয় আর বিজয়ের উপর আক্রমণ করছিল তখন এক ঝাঁক মৌমাছি তাদের উপর আক্রমণ করে।
তবে সুজয় আর বিজয়কে কিছুই করছে না, আর এই সুযোগে সুজয় আর বিজয় রমেশের লোকদের মেরে ফেলে। আর ওই রাতে মাটনের নলি খেতে গিয়ে গলায় আটকে রমেশেরও মৃত্যু হয়। 7 বছর আগে নির্মলা এভাবেই তার 2 ছেলের জীবন রক্ষা করেছিল। সিন চলে আসে প্রেজেন্টে। বিক্রম অভিষেকের ওয়াইফ শিবনার সাথে দেখা করে, আর তার সাথে দেখা করে জানতে পারে অভিষেকের মা উর্মিলা এখনো জীবিত আছে, কিন্তু মানসিক ভারসাম্যহীন অবস্থায় একটি জায়গায় রয়েছে। তখন বিক্রম শিবনা থেকে সেই ঠিকানাটিও নিয়ে নেয়। আবারও নির্মলাকে দেখা যায় 2 ছেলের জীবন বাঁচাতে ওই মহিলার কাছে এসেছে। সে এবারও নির্মলাকে একটি কয়েন দিয়ে দেয়। তবে নির্মলা চলে যেতে মাইথিলি নামের ওই বুবা নারী জানতে চায় তুমি দ্বিতীয়বার কেন কয়েন দিলে। তখন সে মাইথিলিকে শুধু বলে পূর্ব নির্ধারিত কোনো কিছুই পরিবর্তন করা যায় না। নির্মলা বাড়িতে ফিরে তার 2 ছেলেকে ওই জায়গার কথা বলে, কিন্তু বিজয় এসব কিছু বিশ্বাস করতে চাচ্ছে না। অবশ্য সুজয় বলে সেদিন সবাইকে মৌমাছি কামড়ালো, আমাদেরকে কেন ছেড়ে দিয়েছিল, তুই কি দেখিসনি সেটা? রাজনীতি করা আর গুন্ডাগিরি করা এক না, অবশ্য মা যেটা বলছে সেটাই হবে। চরণদাসপুর থানায় আজকে রিয়ার প্রথম জয়েনিং, তাই পরবর্তী দিন সকাল হতেই অনন্যার সাথে দেখা করতে যায়। তবে অনন্যার একটি মিটিং আছে, তাই অনন্যা বের হয়ে যাচ্ছিল। রিয়া বলে সমস্যা নেই, যেতে যেতে কথা বলবো। এজন্য রিয়া অনন্যার সাথে অনন্যার কারে উঠে যায়। এরপর যেতে যেতে রিয়া অনন্যাকে বলছিল অভিষেকের মৃত্যুর আগে একটি আননোন নাম্বার থেকে তার সাথে কথা হয়েছে, আর ওই ফোনের আইএমই নাম্বার দিয়ে লোকেশন বের করে অনন্যার লোকেশন পাওয়া গেছে। অনন্যার কথা সেটা ফলস লোকেশন, সেটা থেকে কিছুই প্রমাণ হয় না। আর একটু সামনে যেতে বিজয়ের লোকেরা তাদেরকে ঘিরে ফেলে। অবশ্য রিয়া তাদের সাথে ফাইট করে যাচ্ছিল, অনন্যাও নিজেকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তবে এভাবে কিছুক্ষণ ফাইট চলার পর অনন্যা এক সময় সুযোগ পেয়ে কারে উঠে যাচ্ছিল। অনন্যা বারবার রিয়াকে ডাকছিল, তখন আচমকা রিয়ার সামনে সেই বাচ্চা মেয়েটা চলে আসে। রিয়াও তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর এই সুযোগে বিজয়ের এক লোক রিয়ার মাথায় আঘাত করে। রিয়া সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তবে এরপরই তারা জানতে পারে রিয়া সিবিআই অফিসার। এখন তো তাদের আর বাঁচার কোনো রাস্তা নেই, তাই সুজয় সিদ্ধান্ত নেয় নির্মলা যেমনটা বলেছে তেমনটাই করবে। আপাতত রিয়াকে কারের পিছনে তুলে নেয়। এদিকে বিক্রমকে দেখা যায় উর্মিলার ঠিকানায় পৌঁছে গেছে। বিক্রম উর্মিলাকে পেয়েও যায়, কিন্তু উর্মিলা বিক্রমকে চিনতে পারছে না। তবে বিক্রম উর্মিলাকে তার মা বসুধার একটি গান শোনায়, আর ওই গান শুনে উর্মিলা চিনতে পেরে বলে আমি বরুণার জঙ্গলে যেতে নিষেধ করেছিলাম, শয়তানটা বেচারির আঙ্গুল কেটে নিয়েছিল, শয়তানটা আমাকেও মেরে ফেলবে। উর্মিলার কাছে বরুণার জঙ্গলের কথা জানতে পেরে বিক্রম ওই রাতেই বরুণার জঙ্গলে যায়। অন্যদিকে সুজয়রাও বরুণার জঙ্গলের দিকে যাচ্ছে। তবে এবার তারা কেউ করবে না, বীরজু নামের তাদের এক কাজের লোককে নিয়ে এসেছে। সুজয় তাকে বেশ কিছু টাকা আর কয়েন দিয়ে বলে তুই ওখানে গিয়ে কয়েনটা দিবি, এরপর আশীর্বাদ হিসেবে আমাদের 2 ভাইয়ের সকল শত্রুর বিনাশ চাইবি। কথা মতো বীরজু নিচে গিয়ে ওই লোকটা নির্দেশনা মতো তাই করে। আর আঙ্গুল কাটা হয়ে গেলে লোকটা বীরজুকে কয়েনটা ধরিয়ে দিয়ে বলে তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। তবে বীরজু উঠে আসা মাত্র সুজয় আর বিজয় ওই লোকটাকে গান পয়েন্ট করে। তবে লোকটা একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর সাথে সাথে সুজয়দের ড্রাইভার চিৎকার করে ওঠে, আর তারাও দৌড়ে এসে দেখে তাদের ড্রাইভারের রক্তাক্ত মরদেহটি পড়ে আছে। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। ঠিক তখন এই কালো পোশাক পরা কেউ একজন চারদিকে ধোঁয়া ছড়িয়ে দেয়, আর ধারালো একটি তরবারি দিয়ে প্রথমে বিজয়ের ডান হাত এবং সুজয়ের বাঁ হাত কেটে ফেলে, এমনকি এরপরে দুজনকে গলা কেটে হত্যা করে। এরপর বীরজুকে মারতে গেলে বীরজুর আঙ্গুল কাটা দেখে বীরজুকে ছেড়ে দেয়। এর মধ্যে বিক্রম এসে পড়ে, কিন্তু বীরজুর এমন অবস্থা সে কিছুই বলতে পারছে না। এমন সময় রিয়াও গাড়ির ভিতর থেকে শব্দ করছিল, তাই বিক্রম রিয়ার বাঁধন খুলে রিয়াকে গাড়ির ভেতর থেকে বের করে আর নিজের পরিচয় দেয়। তবে তারা একটু সামনে যেতে যা দেখতে পায় তারা তা কল্পনাও করতে পারেনি। আগুনের একটি সার্কেলের মধ্যে সুজয় আর বিজয়ের মরদেহটি পড়ে আছে, কিন্তু তাদের কাটা হাতগুলো এখানে নেই। কিছুক্ষণের মধ্যে পুরো ফোর্স এসে পড়ে। তারা এসে দেখে বডি তো আছে, কিন্তু হাত নেই। বিক্রম নিচে গিয়ে দেখতে চাচ্ছিল নিচে কি আছে। তখন একজন ফটোগ্রাফার জানায় টর্চ নিয়ে কোনো লাভ নেই, ভেতরে গেলে জ্বলবে না, কারণ ক্যামেরার ফ্ল্যাশও সেখানে জ্বলে না। তারপরও বিক্রম টর্চ নিয়ে নিচে যায়, আর একদম ভিতরে পৌঁছাতে আচমকা টর্চটি বন্ধ হয়ে যায়। এজন্য বিক্রম দিয়াশলাই জ্বালিয়ে দেখার চেষ্টা করছিল এখানে কি আছে। তখনই বিক্রমের চোখে পড়ে মানুষের আকৃতির একটি ধাতব বস্তুর দিকে। তবে এটা কি বিক্রম বুঝতে পারছে না। এর মধ্যে রিয়ারাও থানায় পৌঁছে গেছে, বীরজুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বীরজুই সেখানে সবকিছু নিজ চোখে দেখেছিল। বীরজু বলে ভূতের মতো কিছু একটা ছিল, কিন্তু আমার কোনো কিছু মনে নেই। এরপর তাকে ধরে কিছু উত্তম মাধ্যম দিলে বীরজু বলে 7 বছর আগে সুজয় আর বিজয়ের মা তার আঙ্গুলের বিনিময়ে নিজের ছেলেদের জীবন বাঁচিয়েছিল। এবারও বিজয় আর সুজয় নিজেদের বাঁচাতে তাকে সেখানে নিয়ে গিয়েছিল। কিন্তু রিয়ার কথা, তোমার কথা যদি সত্যি হয় তারা এখনো জীবিত থাকার কথা। রিয়া অনন্যাকেও ডেকে ওই দিনের ঘটনার কথা জিজ্ঞাসাবাদ করে, কারণ রিয়ার ধারণা অনন্যাও তাদের খুন করাতে পারে। অপরদিকে 2টি ক্রাইম সিনে বিক্রমকে পাওয়া গেছে, তাই বিক্রমকেও জিজ্ঞাসাবাদ করা হয়। রিয়া তখন বিক্রমের কাছে জানতে চায় যে সেও ওই রাতে সেখানে কি করতে গিয়েছিল। বিক্রম তখন তার মায়ের কথা বলে, অভিষেকের আর ওই 2 ভাইয়ের খুনের সাথে আমার মায়ের নিখোঁজ হওয়ার কানেকশন আছে, কারণ ডেড বডিতে থাকা চিহ্ন আমি আমার মায়ের কাছেও দেখেছি। বিক্রম রিয়াকে সেই কয়েনটিও দেখায়, আবার বীরজু সেম কয়েনের কথা বলেছে। এর মধ্যে শাস্ত্রী নামের একজন রিয়ার সাথে দেখা করতে আসে। রিয়াও চিন্তা করে বিক্রম লোকাল আর পুলিশ অফিসার, তাই বিক্রমকেও তাদের সাথে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর শাস্ত্রী জানায় শাস্ত্রী মূলত ছায়াবিদ্যা নিয়ে লেখাপড়া করেছে, সে সবকিছুর ছায়া দেখতে পায়। শাস্ত্রী বলে আজ আমি আমার
করে মৃত্যুর ছায়া দেখেছি। শাস্ত্রী তখন জিমি নামের তার এক বন্ধুর কথা বলে, সে ওই খুনগুলো নিয়ে রিসার্চ করেছে। ওর রিসার্চ মতে পরবর্তী খুনটা একজন সোনাকের হবে। সোনাকের অর্থ হলো গুরু বা শিক্ষক। আমি যেহেতু 38 বছর যাবত আমার শিষ্যদের ছায়াবিদ্যা শিখাচ্ছি, তাই পরবর্তী খুনটা আমারই হবে। তখনই শাস্ত্রীর ওয়াইফ কালিনী আসে এবং বলে, তোমাকে কতবার বলেছি তাদের কাছে এইসব বলে লাভ নেই। এরপর শাস্ত্রী রিয়া থেকে বিদায় নেয় এবং বলে, আর কিছু জানার থাকলে আমার বাড়িতে আসবেন। তবে শাস্ত্রীর কাছে জিমি খানের কথা জানতে পেরে বিক্রম জিমি খানের বাড়িতে যায়। অনেকদিন যাবৎ বিদ্যুৎ বিল বকেয়া পড়ে থাকায় বিদ্যুৎ বিভাগ তাদের বিদ্যুতের লাইনটি কেটে দিয়েছে। তবে খুনের বিষয়ে জানতে চাইলে জিমি বুঝে ফেলে বিক্রম পুলিশের লোক। তাই জিমি বিক্রমকে সাহায্য না করে বিক্রমের কথা না শুনে বিক্রমকে ঘর থেকে বের করে দেয়। তারপর বিক্রমের মোবাইলে অনন্যার একটি মেসেজ আসে। অনন্যা বিক্রমকে হাইফাই হোটেলে রাত 8টায় দেখা করতে বলেছে। অপরদিকে রিয়া শাস্ত্রীর ব্যাপারে তথ্য নিতে শাস্ত্রীর বাড়ির সামনে এক নাপিতের সাথে কথা বলে। তার থেকে জানতে পারে শাস্ত্রীর একটি ছেলে ছিল যার নাম অমৃত, তবে 8 বছর আগে মারা গেছে। এটা শুনে রিয়ারা হতবাক, কারণ কালিনী তো বলল অমৃত তো তাদের ছাড়া খাবারই খায় না, তারা পাগল নয় তো আবার। এদিকে পাশেই বিরজুর বাড়ি, তাই রিয়ারা তথ্য নিতে বিরজুর বাড়িতে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় সবাই উল্লাস করছে। রিয়ারা জানতে পারে 5 বছর আগে বিরজুর একমাত্র ছেলে আদেশ হারিয়ে গেছিল, আজ সকালে ফিরে এসেছে। এরপর রিয়ারা অফিসে ফিরে এসে বীরজুকে আদেশের ফিরে আসার খবরটি দেয়। তারপর আমরা এটা জানতে পারি ওই দিন বীরজু তার ছেলে ফিরে পাওয়ার আশীর্বাদ চেয়েছিল, এজন্যই সেদিন বিজয় আর সুজয় মারা গিয়েছিল। তবে রিয়া আদেশকে জেলে পাঠানোর ভয় দেখালে তখন বীরজু ওই রাতে সবকিছু বলতে রাজি হয়। সিন চলে যায় রাতে হাইফাই হোটেলে। অনন্যা আর বিক্রম হোটেলে উঠেছে। তবে এখানে আসার বিশেষ একটি কারণ আছে, আর তা হচ্ছে জয়রাজ। জয়রাজকে হোটেলের ঠিক উল্টো পাশের ভবনে একটি মেয়ের সাথে দেখা যায়। সব থেকে অবাক করার বিষয় হলো জয়রাজ নিজের পায়ে দাঁড়িয়ে আছে। বিক্রম জানতে চায় সে ভালো হলো কবে। অনন্যা জানায় অনেকদিন থেরাপি দেওয়ার পর ঠিক হয়েছে, কিন্তু এখনই কাউকে জানাতে চাচ্ছে না। ও এখানে যাদের সাথে দেখা করতে এসেছে সবাই আমারই পার্টির লোক, সবার সাথে মিলে আমাকে পার্টি থেকে বের করার প্ল্যান করছে। বিক্রম অনন্যাকে একটি উপকার করতে বলে। অনন্যার যেহেতু সব জায়গায় যোগাযোগ আছে, তাই বিক্রম বিদ্যুৎ বিভাগে কথা বলে জিমির বাড়ির লাইনটা দিতে বলে, আর অনন্যার কথা মতো লাইনটাও দিয়ে দেওয়া হয়। জিমিকে এভাবে সাহায্য করে জিমিও বিক্রমকে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে বীরজু রিয়াদের ওই রাতের ঘটনা বলছে। বীরজু বলে ওই রাতে কালো মাস্ক পরা কেউ একজন তড়িৎ গতিতে এসে এন্টিকের একটি ধারালো তরবারি দিয়ে ওদের দুজনকে খুন করেছিল, ঠিক যেমনটা শাস্ত্রী বলেছিল। তাই রিয়া ধারণা করে শাস্ত্রী হয়তো আরো অনেক কিছু জানে। তাই পরদিন রিয়া শাস্ত্রীর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। এদিকে জিমি বিক্রমকে কিছু পুরনো ডকুমেন্টস দেখায় আর বলে 1952 সালে এমন একটি ঘটনা ঘটেছিল, তখন আমার দাদা মোহাম্মদ গিয়াসউদ্দিন এই খুনের তদন্ত করছিল, আর এই সেই ব্যক্তি যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। জিমি জানায় এই সকল খুনের সাথে আয়াস্ত মণ্ডল নামে এক গোপন গোষ্ঠী জড়িত। এই আয়াস্ত মণ্ডলের যে সিম্বল আছে তা 8টি ভাগে বিভক্ত। অন্যদিকে শাস্ত্রী রিয়ার সাথে কথা বলছে। শাস্ত্রী জানায় ওই দিন মৃত্যুর ছায়া দেখে সে যখন ওই স্পটে পৌঁছায় পুলিশ ততক্ষণে সুজয় আর বিজয়ের মৃতদেহ নিয়ে গিয়েছিল, তবে তাদের আত্মা তখনও সেখানে ছিল। রিয়া বলে এত কিছু দেখলেন, খুনিকে দেখেননি? শাস্ত্রী জানায় তার মুখে কালো কাপড় থাকায় মুখের ছায়া দেখতে পাইনি। অন্যদিকে জিমি বলে সে তার দাদার নোট ব্যবহার করে এর ভিতর থেকে 3টি সিম্বল সম্পর্কে বুঝতে পেরেছে। প্রথমটা হচ্ছে গুপ্তদশকের শরীরের মাঝের অংশ, দ্বিতীয়টি হচ্ছে সুমনি সম্বের পুত, আর তৃতীয়টি হচ্ছে সনাক বা গুরুর মাথা। বিক্রম বলে তার মানে এই গোষ্ঠীর লোকেরা কালো জাদু করতে এইভাবে মানুষকে খুন করছে। জিমি তখন একটি মেশিনের গঠন দেখায় আর বলে যে কালো জাদু করা মানুষেরা কখনো এমন মেশিন অপারেট করতে পারবে। এরপর রিয়া উঠে যাচ্ছিল। শাস্ত্রী তখন রিয়াকে বলে সে এখানেই আছে বলে নিজের গলা চেপে ধরে, আর কাতরাতে কাতরাতে পাশের তুলসীর তলার ইটে আঘাত লেগে শাস্ত্রী সেখানেই মারা যায়। রিয়া তো কোনো কালিন্দিকে ডেকেই যাচ্ছে, কিন্তু কালিন্দির কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। রিয়া উপরের ঘরে গিয়ে দেখে কালিন্দির শরীরটা ঠিকই আছে, কিন্তু মাথা নেই। দেখেই মনে হচ্ছে কালিন্দি ধ্যানমগ্ন ছিল। এখান থেকে সিন শিফট হয়। বিক্রম তখন দিল্লিতে। এক সকালে ডিউটিতে যাওয়ার সময় বিক্রম একটি পার্সেল পায়, যেটা শেখর নামে এক জার্নালিস্ট পাঠিয়েছে। বিক্রম ব্যাপারটা কবিতার সাথে শেয়ার করলে কবিতা বারবার দেখতে চাচ্ছিল বক্সের মধ্যে কি আছে। অবশ্য রাতের বেলা বিক্রম কবিতার ফ্ল্যাটে আসে। কবিতাকে বক্সে থাকা হার্ড ড্রাইভ গুলো দেখায়। মূলত ফাইন্যান্স মিনিস্টার সমীর রায়না ডিডিকে ফার্মা নামের কোম্পানির 2000 কোটি টাকার স্ক্যাম করেছে, এগুলো তারই প্রমাণ। আর এসব দেখে কবিতা স্ক্যামটি ফাঁস করতে চাচ্ছিল। তবে বিক্রম বলে যে শেখর তার কাছে এই তথ্যগুলো পাঠিয়েছে তার খুন হয়েছে, তাই বিক্রম চাচ্ছে না কবিতার কিছু হোক, কবিতাও বিষয়টা বুঝতে পারে। এরপর বিক্রম যখন চলে যাচ্ছিল ঠিক তখনই এক ব্যক্তি এসে বিক্রমকে শুট করে, আর কবিতাও তখন ওই ব্যক্তিকে ধরতে চেষ্টা করলে আরেকজন লোক এসে রড দিয়ে কবিতার মাথায় আঘাত করে। আর ওই ঘটনার পর থেকে কবিতা এখন পর্যন্ত কোমাতে আছে। এখান থেকে সিন প্রেজেন্টে। পুরো টিম শাস্ত্রীর বাড়িতে। খবর পেয়ে বিক্রমও এসেছে। বিক্রম ধোয়ার গন্ধ পেয়ে বলছিল সেম গন্ধটা সুজয় আর বিজয়ের মার্ডারের স্থানেও পেয়েছিলাম। তখন রিয়া ট্যাবলেট দেখিয়ে বলে এটা দিয়ে ধোয়া তৈরি করে কিলার তার টার্গেটকে প্যারালাইজ করে ফেলে। এর মধ্যে বিক্রম রিয়াকে জিমি খানের কথাও বলে। জিমি খানের মতে এই খুনগুলো আয়াস্ত মণ্ডলের কোনো এক প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। কথার মধ্যে কেউ রিয়াকে নিচে ডাকে, আর সেই সুযোগে বিক্রম কিলারের ব্যবহৃত একটি ট্যাবলেট সরিয়ে ফেলে। এরপর নিচে যেতে এই কালিন্দির আলমারির পিছে একটি গোপন চেম্বারের মধ্যে 8টি সিম্বল এবং বেশ কিছু কয়েন পাওয়া যায়, ঠিক যেমনটা জিমি আয়াস্ত মণ্ডলের 8টি সিম্বলের কথা
বলেছিল। এরপর জিমিকে দেখালে জিমি বলে তার মানে কালিন্দী নিজেই একজন গুরু ছিল। শাস্ত্রীর মৃত্যুর বিষয়ে রিয়া বলে কালিন্দী হয়তোবা তার চাতে কিছু মিশিয়ে দিয়েছিল। আবার কালিন্দীর বডিটি যেভাবে ছিল তার মানে মনে হচ্ছে কালিন্দী ধ্যানমগ্ন ছিল। তার মানে দাঁড়াচ্ছে এটা একটা স্যাক্রিফাইস, আর কালিন্দী নিজেও তার মৃত্যুর বিষয়ে জানতো। আয়স্ত মণ্ডলের সিম্বল আছে 8টা, এর মাঝে খুন হয়েছে 3টা, তার মানে আরো 5টি খুন হবে। তাই এখন সিম্বলগুলোকে ডিকোড করতে হবে। আপাতত রিয়া জিমিকে সিম্বলগুলো ডিকোড করতে বলে। পরবর্তী সিনে বিক্রম প্রমোদের সাথে দেখা করে এবং প্রমোদকে সেই ট্যাবলেটটি দিয়ে চরণদাসপুরে সকল মেডিকেল শপে খোঁজ নিতে বলে, আর এগুলো কোথায় পাওয়া যায় তাকে জানানোর জন্য বলে। বিক্রমের কথা দুজনে একসাথে গেলে অনেক সময় লাগবে, তাই দুজন আলাদা আলাদা খুঁজবো। কথা মতো প্রমোদ কাজে লেগে পড়ে। এর মধ্যে জিমি 4 নম্বর সিম্বলটি ডিকোড করে বিক্রমকে জানায়। এই সিম্বল বলছে রাজকুমারীর চেহারা, এর মানে এরপর কোনো রাজকুমারী খুন হবে। তখনই বিক্রমের অনন্যার কথা মনে পড়ে, আর সাথে সাথে বিক্রম অনন্যাকে ফোন করে। বিক্রম অনন্যাকে ফোন করে জানতে পারে অনন্যা একটি জনসভায় আছে, কিন্তু সাথে করে কোনো সিকিউরিটি আনেনি। অনন্যা বলে আমার কি হবে। বিক্রম জানায় কবিতা তাকে একবার বলেছিল তাদের মায়ের সাথে রাজ পরিবারের কোনো সম্পর্ক আছে। অনন্যা বলে এত চিন্তা থাকলে নিজে এসে পাহারা দাও। অবশ্য এরপরে বিক্রম সেখানে চলে যায়। অন্যদিকে রিয়া অভিষেকের ওয়াইফ শিবনার সাথে কথা বলে জানতে পারে অভিষেক একটা নারীবাদ ছিল, বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে বেড়াতো। এমনকি একবার এক পুলিশ অফিসারের ওয়াইফের সাথে সম্পর্ক করে তার হাতে ধরা পড়েছিল। সেই পুলিশ অফিসার তাকে এনকাউন্টার করতে চেয়েছিল। সেই বয়ে অভিষেক 1 সপ্তাহ বাড়িতেও আসেনি। তবে 1 সপ্তাহ পর জানা যায় ওই পুলিশ অফিসার কোনো একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও যখন বাড়িতে ফিরে আসছিল তার ডান হাতে বৃদ্ধাঙ্গুলটি কাটা ছিল। রিয়া তখন জানতে চায় অভিষেকের কাছে এমন কোনো কয়েন ছিল। শিবনা তখন একটি কয়েন আর কতগুলো ফটো দেখায়, আর এই ফটোতে কালিন্দীকে দেখা যায়। তার মানে কালিন্দী সবাইকে ওই কয়েনগুলো দিত। কালিন্দীর ছবিটি কোন জায়গায় তোলা হয়েছিল শিবনার কাছে সেই জায়গার ঠিকানাও পাওয়া যায়। অন্যদিকে প্রমোদ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওই ট্যাবলেটের তল্লাশি করছে। এদিকে জনসভা শেষ করে বিক্রম অনন্যার সাথে অনন্যার বাড়িতে এসেছে। রাত হয়ে গেছে, তাই অনন্যা তার পাশের রুমে বিক্রমের থাকার ব্যবস্থা করে। গভীর রাতে বিক্রম শব্দ পেয়ে এসে দেখে বিট্টু অনন্যাকে মারার চেষ্টা করছে, কারণ বিট্টুর ধারণা অনন্যাই হয়তোবা তার 2 ভাইকে খুন করেছে। এরপর বিট্টুকে পুলিশে দেওয়া হয়। শিবনার দেওয়া ঠিকানা মতো রিয়াও সেখানে এসে পৌঁছায়। তবে রিয়া এসে দেখে সেখানে প্রমোদের বাইকটি পড়ে আছে, কিন্তু প্রমোদকে কোথাও দেখা যাচ্ছে না। তখনই ভিতর থেকে শব্দ হয়, রিয়া জানালা দিয়ে ভিতরে ঢুকে যায়। আর এরপর রিয়া দেখতে পায় মাস্ক পরিহিত কোনো এক ব্যক্তি একটি মেয়ের মুখ থেকে চামড়া খুলে নিচ্ছে। এরপর রিয়ার সেই মাস্কম্যানের সাথে তুমুল ফাইট হয়। এক সময় রিয়া বন্দুক বের করে তাকে শুট করতে গেলে সে ওই মেয়ের চামড়ার জারটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পায় সেই মেয়েটি প্রমোদকে গলা কেটে খুন করেছে। এর মধ্যে বিক্রমও এসে পড়েছে। বিক্রম ঘরের মধ্যে গিয়ে প্রমোদের ডেড বডিটি দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ওই নারী মুখের চামড়া নিয়ে কোনো একটি জায়গায় গিয়েছে, সেখানে বডির সাথে হাত জোড়া লাগানো হচ্ছিল। তবে প্রশ্ন হচ্ছে কে এই রাজকুমারী। এরপর আমাদের 20 বছর আগের একটি দৃশ্য দেখানো হয়। চরণদাসপুর বরুণা জঙ্গলে এক বয়স্ক ব্যক্তি কাশতে কাশতে ওই জায়গায় এসেছে। লোকটি মূলত একটি কঠিন রোগে আক্রান্ত। তার দাদা এবং বাবা একই রোগে মারা গিয়েছিল, তাই লোকটি চায় তার ছেলে যেন এই রোগে আক্রান্ত না হয়। তার আঙ্গুলের বিনিময়ে সে আশীর্বাদ প্রাপ্ত হয়। এর কয়েকদিন পর লোকটি আরো অসুস্থ হয়ে পড়ে। মাইথিলি নামের ওই বুবা মহিলা লোকটি চিকিৎসা করছিল। লোকটি মারা যাওয়ার আগে তার একমাত্র সন্তানের দায়িত্ব মাইথিলির হাতে দিয়ে গিয়েছিল। সিন প্রেজেন্টে মাইথিলি নামের ওই বুবা মহিলাকে দেখা যায় তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছে। এরপর আমরা জানতে পারি বেনকাট ওই সেই ছেলে। মাইথিলি ইশারার মাধ্যমে বেনকাটকে বুঝায় আয়স্ত মণ্ডলের হিসেব অনুযায়ী পরবর্তী খুন তোর হবে, কিন্তু বেনকাট এসবে বিশ্বাস করতে চাচ্ছে না। মাইথিলি তখন বলে বাস্তবতাকে আমরা এড়াতে পারবো না, তুই এখান থেকে পালাতে পারবি না, তবে সার্ভাইভ করার একটি রাস্তা আছে। রিয়া নিজেকে কল্পনা করছে তার গলায় একটি ছুরি ঢুকানো। রক্তাক্ত অবস্থায় রিয়া নিজেকে কিছু একটা বলতে চেষ্টা করছে। এদিকে যে রাজকুমারের মৃত্যু হয়েছে তার পোস্টমর্টেম শেষ হয়েছে। ডক্টর জানায় তার মুখের চামড়া তোলার 5 থেকে 6 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছিল। রিয়া জানতে চায় মৃত্যুর কারণ কি। ডক্টর জানায় ব্রেন ডেথ। তার মাথায় পুরাতন একটা আঘাতের চিহ্নও আছে। এমনকি ভিকটিমের পায়ে একটি অপারেশনও হয়েছিল। তার পায়ে একটি স্টিল রড ইমপ্ল্যান্ট করা হয়েছে। তাই রিয়ারা এখন সেই স্টিল রডের সিরিয়াল নাম্বার দিয়ে রাজকুমারের আইডেন্টিটি বের করতে পারবে। এরপর রিয়া বিক্রমের সাথে দেখা করে। বিক্রম তখন প্রমোদের চিতার পাশে বসে আছে। বিক্রম এই প্রমোদকে এই কাজে পাঠিয়েছিল, আর সেখানেই তার মৃত্যু হয়েছে। এজন্য বিক্রম নিজেকে অপরাধী মনে করছে। ও বিক্রমের সাথে একটি গল্প শেয়ার করে। আর এখানে আমরা এটাও জানতে পারি কোনো এক টেরোরিস্ট গ্রুপের তথ্য পেয়ে রিয়ারা একটি ফার্ম হাউসে অ্যাটাক করেছিল। সেখানে প্রচন্ড গুলিবর্ষণ হচ্ছিল, আর সেখানে একটি বাচ্চা মেয়েও ছিল যে বারবার বলছিল দিদি আমি আমার বাবার কাছে যাব। তবে রিয়া যখন বন্দুকযুদ্ধে ব্যস্ত তখনই বাচ্চা মেয়েটি ভিতরের দিকে ছুটে যেতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। রিয়ার চোখের সামনে ওই দিন বাচ্চা মেয়েটির মৃত্যু হয়, আর ওই মেয়েটির মৃত্যুর গিল থেকে রিয়া আজ পর্যন্ত বের হতে পারেনি। এজন্য সে সবসময় মেয়েটিকে কল্পনা করে। অন্যদিকে অনন্যা জয়রাজের নার্স দ্বারা জয়রাজকে একটি ইঞ্জেকশন দিয়ে চিরদিনের জন্য পঙ্গু করে দেয়, যাতে জয়রাজ আর কোনোদিন বিপক্ষে না আসতে পারে। এখানে আমরা অনন্যার কথাতে আরো জানতে পারি জয়রাজ অনন্যাদের বাড়িতে থেকে অনন্যাকে প্রচুর নির্যাতন করত। এতদিন অনন্যা সহ্য করলেও কিন্তু আজ থেকে তা আর সহ্য করবে না। অন্যদিকে বিক্রম জিমিকে নিয়ে মোনালিসা কুরিয়রে এসেছে, যেখানে প্রমোদ খুন হয়েছিল। জিমি লক্ষ্য করে ভিতরে অনেক বই, আর সকল বইগুলি অ্যাস্ট্রোনেট এবং আয়ুর্বেদের নতুন এডিশন। এর মধ্যে ইন্ডিয়ার উপর লেখা রবার্ট ম্যাকালের একটি বই পাওয়া যায়। এই জন্য বিক্রম এখানে পরিচ্ছন্নতা কর্মীর সাথে কথা বলে জানতে পারে
আর সে সুজয় আর বিজয়ের মা নির্মলাকেও কয়েকবার এখানে আসতে দেখেছিল। আর বিট্টুর কাছ থেকে তথ্য নিয়ে বিক্রম নির্মলার সাথে দেখা করতে আসে। নির্মলা তখন বিক্রমের পিঠে গান ধরে বসে। বিক্রম তখন নির্মলাকে বোঝায়, আপনার কোনো সন্তানকে অনন্যা মারেনি, যে আপনাদের আশীর্বাদ দেয় সেই আপনার সন্তানকে মেরেছে। আপনি আপনার ছেলের খুনিদের ধরতে চাচ্ছেন, আর আমি আমার মা বসুদাকে খুঁজে পেতে চাচ্ছি, তাই আমরা একে অন্যকে হেল্প করতে পারি। এরপর নির্মলা বলে, কয়েন দিয়ে ডান হাতের আঙ্গুল দিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। বিক্রম বলে, কয়েনগুলো কে দিত? নির্মলা জানায়, কালিন্দী। তবে কালিন্দির সাথে মাইথিলি নামের এক বুবা মহিলাও ছিল। নির্মলা এটাও জানায় মাইথিলি বেনকাট পান্ডের মা। নির্মলা তখন বিক্রমকে একটি ফটো দেখায় আর বলে, আগেরবার যখন সুজয় আর বিজয়ের জীবন বেঁচে ছিল তখন আমি কালিন্দী দিদিকে ধন্যবাদ জানাতে তার ঘরে গিয়েছিলাম। ওই ঘরে আমি এই দেবতার ছবি দেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এই দেবতার পূজা করলে অনেক মঙ্গল হবে, তাই আমি কালিন্দী দিদির অগোচরে এটা নিয়ে আসি। কিন্তু তখন আমি জানতাম না এটা কোনো দেবতা নয়, এটা একটা শয়তান। সাথে সাথে বিক্রম রিয়াকে ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। বেনকাট পান্ডে এবং তার মা মাইথিলি কালিন্দির সাথে মিলে সবকিছু করছে। এরপরই বেনকাটকে ধরতে গেলে দেখা যায় বেনকাট পালিয়েছে। পুলিশ বেনকাটের সারা ঘর তল্লাশি করে। এদিকে জিমি আরেকটি সিম্বল ডিকোড করেছে। জিমি রিয়াকেও জানায় পরবর্তী সিম্বলের অর্থ হচ্ছে দাসপুত্রের পা। বেনকাটের বাবা অনন্যাদের বাড়িতে দাসের কাজ করত আর তার ছেলে বেনকাট, তাই পরবর্তীতে খুনটি বেনকাটেরই হবে। এদিকে পুলিশ বেনকাটের ঘর তল্লাশি করে ছোট্ট একটি ট্রাঙ্ক পেয়েছে, আর ওই ট্রাঙ্কের মধ্যে বেশ কিছু ছবি এবং জুয়েলারি রয়েছে। বিক্রম বক্সটি খুলতেই দেখে বক্সের মধ্যে একটি চেইন, আর এটা ওই চেইন যেই চেইনটা বিক্রম কবিতাকে গিফট করেছিল। এরপরে অনুপম ফোন করে জানায়, লাশের পায়ে যে রড ইমপ্লান্ট করা হয়েছে ওই রডের তথ্য নিয়ে জানা গেছে যে কবিতা ভারদ্বাজ নামের কোনো এক মেয়ের পায়ে এটি বসানো হয়েছিল। এতক্ষণে রিয়া এবং বিক্রমও বুঝতে পেরেছে এটা অন্য কারো লাশ নয়, এটা কবিতার লাশ। এদিকে মন্ডল গোষ্ঠীর যে নারী এই কাজগুলো করছে তাকে মুকসা বলে ডাকা হয়। এটা তার নাম না, যখনই কেউ এই দায়িত্বে থাকে তাকে মুকসা বলে ডাকা হয়। মুকসা এখন বেনকাটকে মারতে এসেছে। এই মেশিনের শর্ত অনুযায়ী কোনো এক দাসের ছেলের পা লাগবে, আবার সে অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত হতে হবে। বেনকাটের বাবা যেমন সারা জীবন দাসের কাজ করেছে এবং আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, ঠিক তেমনি বীরজুর ছেলে আদেশও আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। আদেশের বাবা বীরজু সারা জীবন সুজয় আর বিজয়ের গোলামি করেছে, তাই বেনকাট তাকে না মেরে বীরজুর ছেলে আদেশকে মারতে অনুরোধ করে। তাই মুকসা বেনকাটকে ছেড়ে দিয়ে আদেশকেই মেরে ফেলে। পর আমাদের 25 বছর আগের একটি ঘটনা দেখানো হয়। জিমি তখন লাদাখে। অতিরিক্ত ঠান্ডার কারণে টেলিফোন বুথগুলো ঠিকমতো কাজ করছে না, এজন্য জিমি তার পরিবারের সাথে যোগাযোগও করতে পারছে না। 1 মাস পর বাড়িতে কল করে জিমি তার ছেলে জুলফির কাছে জানতে পারে 20 দিন আগেই তার ওয়াইফ মারা গেছে। তখন জুলফির খালা জিমিকে বলে, এতদিন পর আপনার সময় হয়েছে, আপনি আসতে পারলে আসুন, না আসতে পারলে না আসুন, জুলফিকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি। এরপর তারা জুলফিকে সাথে নিয়ে গাজীপুর চলে যায়। এরপর 2022 সালে শাস্ত্রী নূরকে নিয়ে এসে জানায় তার ছেলে জুলফি আর জেনিফারের একমাত্র মেয়েই হচ্ছে নূর। তারা দুজন মারা গেছে, তাই এখন থেকে নূরের দায়িত্ব জিমিকে পালন করতে হবে। এরপর থেকে নূর জিমির কাছেই রয়েছে। সিন চলে আসে প্রেজেন্টে। আদেশের পা ছাড়া বডিটি পাওয়া গেছে। অন্যদিকে জিমি আরেকটি সিম্বল ডিকোড করে ফেলে, আর এই সিম্বলের অর্থ হচ্ছে বাচ্চার হার্ট। তার মানে পরবর্তী খুন কোনো বাচ্চার হতে যাচ্ছে। বিক্রম যখনই জানতে পেরেছে এটা কবিতার লাশ, তখন থেকেই লাশের পাশে বসে কান্না করে যাচ্ছে। এদিকে অনন্যাও জানতে পেরে মর্গে এসেছে। অনন্যা বলে, আমরা কেউ কিছুই জানতাম না। বিক্রম তখন বলে, এই সবগুলো খুনের সাথে বেনকাট এবং তার মা মাইথিলি জড়িত। অনন্যার ড্রাইভার বানকি এসে জানায় অনন্যার ছেলে ঋত্বিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাথে সাথে সবাই অনন্যাদের বাড়িতে চলে যায়। সিসিটিভি চেক করে দেখা যায় ঋত্বিককে মুকসা একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে। সাথে সাথে রিয়া পুরো ফোর্সকে কাজে লাগিয়ে দেয়। অপরদিকে গোপনে বেনকাট তার বাড়িতে এসেছে। বেনকাট তার টেবিলের গোপন চেম্বারের মধ্যে থাকা কিছু জিনিসপত্র নিতে এসেছে। আবার বিক্রম ও বেনকাটের খোঁজ করতে আসায় বেনকাট সেগুলো নিয়ে লুকিয়ে পড়ে। পুরো ঘরে জিনিসপত্র এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে বিক্রমের চোখ পড়ে সে গোপন চেম্বারের দিকে। চেম্বারে হাত দিতেই বিক্রম কবিতার কিছু ফটো, কবিতার কিছু জিনিসপত্র এবং সাথে একটি অ্যাপার্টমেন্টের ফটো দেখতে পায়। এটা দেখে বিক্রম বুঝতে পারে বেনকাট সেখানেই হয়তো লুকিয়ে আছে। হসপিটালগুলোতেও তথ্য নেওয়া হচ্ছে, আর একটি হসপিটালে গিয়ে জানা যায় গতকাল থেকে তাদের একটি অ্যাম্বুলেন্স মিসিং। এজন্য 2 জন কনস্টেবল সেই অ্যাম্বুলেন্সের খোঁজ করতে গিয়ে একটি ফাঁকা মাঠে অ্যাম্বুলেন্সটি পেয়েও যায়। তবে কাছে যেতে ভিতর থেকে একটি তীর এসে চোখে লেগে একজন কনস্টেবলের মৃত্যু হয়। খবর পেয়ে রিয়ারাও অ্যাম্বুলেন্সের কাছে আসে। রিয়া অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে দেখে ভিতরে কেউ নেই। অটোমেটিক সিস্টেম থেকে তীর ছুটছে আর ঋত্বিক ভিতরেই আছে। তাই রিয়া নিজের জীবন বিপন্ন করে ঋত্বিককে বাঁচায়। এর মধ্য দিয়ে রিয়া সেই বাচ্চাটার গিল্ট থেকে মুক্তি পায়। বিক্রম সেই অ্যাপার্টমেন্টে গিয়ে বেনকাটকে পেয়ে যায়। বিক্রম বেনকাটকে ইচ্ছামতো পিটিয়ে সত্যটা জানতে চায়। বেনকাট বলে ছোট থেকে সে কবিতাকে ভালোবাসত, কবিতাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু কবিতাকে কখনো বলতে পারেনি। তবে এই ফ্ল্যাটটি নেওয়ার পর বেনকাট যেই দিন কবিতাকে প্রপোজ করতে যায়, কবিতাকে বিক্রমের সাথে দেখতে পায়। বেনকাট সবসময় কবিতার উপর নজর রাখতে বিদ্যুৎ বিভাগের পরিচয় দিয়ে কবিতার অগোচরে কবিতার ঘরের কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে এসেছিল, যাতে সবসময় কবিতাকে দেখতে পায়। আর এভাবেই একদিন সিসিটিভির ফুটেজ দেখতে গিয়ে সুমির রায়নার স্ক্যাম সম্পর্কে জানতে পারে। বেনকাট তখন প্ল্যান করে সুমির রায়নাকে জানিয়ে দেয়। বেনকাটের প্ল্যান ছিল ওরা বিক্রমকে মেরে ফেলবে আর কবিতা তার হয়ে যাবে। কিন্তু ওই রাতে কবিতার মাথায় আঘাত করায় কবিতা কোমায় চলে যায়, যেটা বেনকাট কখনো আশা করেনি। আর এই সব কিছু বেনকাটের মুখে শুনতে পেয়ে বিক্রম বেনকাটকে মারতে মারতে একদম মেরেই ফেলে।
জিমি রবার্ট ম্যাকলাইনের সেই বই থেকে জানতে পারে তার দাদা গিয়াসউদ্দিন খান আয়াস্তদের সম্পর্কে সবথেকে বেশি জানত। তারপর তার তথ্য মতে গ্রামবাসী সেদিন আয়াস্তদের ধ্বংস করেছিল। এজন্যই গিয়াসউদ্দিন এবং তার নাতি মাইনুদ্দিন আয়াস্তদের হাতে খুন হয়েছিল। মাইনুদ্দিন জিমির বড় ভাই। জিমি যতটুকু জানে মাইনুদ্দিন একটি মরণঘাতী ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল, আর এই রোগ নূরেরও আছে। জিমি তখন বুঝতে পারে তার বড় ভাই যদি রোগে আক্রান্ত না হয়ে আয়াস্তদের হাতে মরে, তার মানে তার দাদা গিয়াসউদ্দিনই কি তার নাতি মাইনুদ্দিনকে বাঁচাতে আশীর্বাদ নিয়েছিল। আবার নূরেরও সেম রোগ আছে। জিমি দ্রুত তার ছেলে জুলফির ফটো চেক করে দেখে জুলফিও তার মেয়ে নূরকে বাঁচাতে আঙ্গুল কেটেছিল। তার মানে এখন নেক্সট টার্গেট নূর। এরপরই মুকসা জিমিকে বেহুশ করে নূরকে তুলে নিয়ে যায়। এরপর রিয়া খবর পেয়ে হসপিটালে গিয়ে জিমির সাথে দেখা করে। তারপর জিমি রিয়াকে ওই বইয়ের ৫ম পাতা দেখতে বলে। রিয়া বইটি খুলেই দেখে এখানে তারই ফটো, কিন্তু এখানে তার নাম নন্দিনী, আর এটা ১৯৫১ সালের ফটো। তার মানে আয়াস্তদের সাথে রিয়ার কানেকশন আছে। এখান থেকে সিন চলে যায় 1951-এ। গভীর রাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে। বরুণা ফরেস্ট ডাক বাংলো। এরা হচ্ছে অনন্ত এবং নন্দিনী। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে নিউক্লিয়ার প্লান্ট স্থাপন করবে, সেই সাইট দেখতে তারা এখানে এসেছে। এখানে রবার্ট, গিয়াসউদ্দিন এবং জয়ানন্দ আছে। অনন্ত বারবার জানতে চাচ্ছিল ১ মাস হয়ে গেল প্রজেক্টের অ্যাপ্রুভাল এসেছে, এখনো কেন একটি গাছও কাটা হয়নি। অনন্ত বলছে ওই সাইট দেখতে আমি এখনই যাব। তবে জয়ানন্দ বারবার বোঝানোর চেষ্টা করে ওই জায়গাতে এত রাতে যাওয়া ঠিক হবে না, আমরা কাল সকালে যাব। কিন্তু অনন্ত নাসুরবান্দা, তাই গিয়াসউদ্দিন আর রবার্ট অনন্ত আর নন্দিনীকে নিয়ে বের হয়ে যায়। যেতে যেতে গিয়াসউদ্দিন জানায় ওই জায়গার মধ্যে আয়াস্তদের জায়গা পড়েছে। নন্দিনী বলে আয়াস্ত কি? গিয়াসউদ্দিন জানায় একদল নারী। গ্রামবাসীর মতে এরা শয়তানের উপাসনা করে, এরা কোনো সাধারণ নারী না, এরা ডাইনি। কথা বলতে বলতে তারা আয়াস্তদের ওইখানে পৌঁছে যায়। এরপর নন্দিনী ভিতরে প্রবেশ করে। এরপর নন্দিনীর সাথে রুক্মিণীর দেখা হয়। নন্দিনী জানতে চাচ্ছিল তোমাদের এই দেবতার নাম কি? রুক্মিণী বলে ইয়াস্ত। নন্দিনী বলে কখনো নাম শুনিনি। রুক্মিণী বলে ইয়াস্ত নিজেই তার ভক্ত বেছে নেই, যার ভাগ্যে থাকে সেই ইয়াস্তকে জানতে পারে। কে জানে ইয়াস তোমাকেও ভক্ত হিসেবে বেছে নিতে পারে। তবে নন্দিনী এইসবে বিশ্বাস করে না, সে সায়েন্সে বিশ্বাসী। এর মধ্যে অনন্ত এসে রুক্মিণীকে বলে দেখুন সরকার এখানে নিউক্লিয়ার প্লান্ট বানাবে, আপনাদের জন্য আমরা অন্য কোথাও ভালো ব্যবস্থা করে দিব, আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি নিন। তবে রুক্মিণী বলে দেয় এই জায়গাটা ইয়াস্ত নিজেই বেছে নিয়েছে, এই জায়গাটা আপনারা যদি ভাঙ্গার চেষ্টা করেন এরপর যে বিনাশ হবে তার থেকে আপনার সরকার বা আমাদের ভক্তি কিছুই আপনাদের বাঁচাতে পারবে না। তবে অনন্ত গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপরে অনন্ত আয়াস্তদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করে। রুক্মিণীরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল। এর মাঝে অনন্ত গিয়াসউদ্দিনের সাথে নন্দিনীকে ডাক বাংলোতে পাঠিয়ে দেয়। তবে পথে রুক্মিণী নন্দিনীর সাথে দেখা করে। রুক্মিণী বলে এখন যা কিছু হবে তার মূল্য পুরো চরণদাসপুরকে দিতে হবে। এরপর এখান থেকে ফিরে নন্দিনী ওই সমস্ত কথাগুলোই ভাবছিল। তখনই রুক্মিণী এসে নন্দিনীর সাথে কথা বলে। রুক্মিণী নন্দিনীকে তাদের আয়াস্তদের গ্রন্থ দেখায়। রুক্মিণী আরো বলে এখানে আমাদের সকল নিয়মকানুন লিখা আছে, বছরের পর বছর ধরে হাত বদল হয়ে আসছে। আমাদের বিশ্বাস ইয়াস্ত যখন প্রথম রূপ নিয়েছিল তখন এই গ্রন্থটি লিখেছিল। রুক্মিণীদের বিশ্বাস এটা তাদের দেবতার লেখা ভবিষ্যৎবাণী। নন্দিনীর কথা এসব আমাকে কেন বলছেন? রুক্মিণী বলে এখানে তোমার কথা উল্লেখ আছে, এই বইতে লেখা আছে চরণদাসপুর যদি ইয়াস্ত স্থলের বিনাশ করে তবে ইয়াস্ত নতুন এক অবতার নিবে, আর ইয়াস্তকে নির্মাণ করতে সেই নারী সাহায্য করবে যে আয়াস্ত স্থলের বিনাশের সাথে জড়িত থাকবে। ওই নারীর 3টি বৈশিষ্ট্য থাকবে, সে কোনো একটি এনার্জিটি মেশিন নিয়ে কাজ করবে। রুক্মিণী গ্রন্থে থাকা এনার্জিটি মেশিনের স্কেচ দেখায় যেটা নিয়ে নন্দিনী কাজ করছে। দ্বিতীয় বৈশিষ্ট্য ওই নারী প্রেগনেন্ট হবে, আর নন্দিনীও এখন প্রেগনেন্ট। কিন্তু নন্দিনীর কথা আমি তো অনন্তকেও বিষয়টি জানাইনি, তোমরা কিভাবে জানলে? রুক্মিণীর কথা আমরা তো জানতাম না, বইতে লেখা আছে। নন্দিনী জানতে চায় 3 নম্বর বৈশিষ্ট্য কি? রুক্মিণী বলে সে বিধবা হবে। এটা শুনে নন্দিনী বলে আপনারা ভুল করেছেন, আমার তো স্বামী আছে, আপনারা অনন্তকে দেখেননি। এটা বলে নন্দিনী উঠে যাচ্ছিল। এরপর রুক্মিণী বলে নন্দিনী তুমি তো বিজ্ঞান বিশ্বাস করো, আজ যদি আমরা ইয়াস্ত বানাতে সক্ষম হই কাল তুমি মৃত শরীরেও জীবন দিতে পারবে। ঠিক তখনই জয়ানন্দ এসে জানায় ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে অনন্তের মৃত্যু হয়েছে। এরপরই এই প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যায়। 1 বছর কেটে যায়। নন্দিনীরও একটি মেয়ে হয়েছে। রুক্মিণী যেমনটা বলছিল সবকিছু সত্য হলো, আর ওই মেশিনের স্কেচ আয়াস্ত স্থলের দিকে নিচ্ছে। নন্দিনী যদি একবার এই মেশিন বানাতে পারে তাহলে বিজ্ঞান মৃত্যুকেও হার মানাতে পারবে। তাই নন্দিনী ওই মেশিনটি বানিয়েই ফেলে। এখানে আঙ্গুল দেওয়ার একটি জায়গা আছে, এখানে আঙ্গুল দিলে মেশিনটি ওই ব্যক্তির এনার্জিটি সম্পর্কে জানতে পারবে, আর তার সাহায্য নিয়ে ইয়াস্ত যাদের যাদের বেছে নিবে তাদের আশীর্বাদ দিতে পারবে। এখন মেশিন প্রস্তুত, তাই রুক্মিণী নির্দেশ দেয় কাল থেকে কার্যক্রম শুরু করো। প্রথমে আশীর্বাদ, তারপর সঠিক সময়ে তার মূল্য নেওয়া হবে। ইয়াস্ত বানাতে কোন কোন শরীরের বডি পার্টস লাগবে তা ইয়াস্ত আগেই গ্রন্থে লিখে রেখেছে, আর ওই সমস্ত ব্যক্তিদের বলিদানের পরিবর্তে একটি করে ইচ্ছা পূরণ করা হবে। আর ওই ইচ্ছা পূরণের জন্য সবাই ইয়াস্তদের শরণাপন্ন হতে থাকে। মূলত তাদের ইচ্ছা পূরণের মূল্য তাদের আঙ্গুল দিয়ে নয়, বরং তাদের জীবন দিয়ে দিতে হবে। তৈরির জন্য 8 জন ব্যক্তির শরীর থেকে 8টি অংশ নেওয়া হবে।
আর ওই ৮টি অংশ জোড়া লাগিয়ে নীল রঙের স্টোন আর নন্দিনীর তৈরি মেশিন দ্বারা ইয়াস্তের শরীরে প্রাণ ফিরে পাবে। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। রুকুমিনীরা ৮ জনকে হত্যা করে তাদের বডি পার্টস একত্র করে জোড়া লাগিয়ে ইয়াস্ত বানানোর কাজ শুরু করে দেয়। সাথে রুকুমিনী এটাও বলছিল একবার ইয়াস্ত জেগে উঠলে চরণদাসপুর ধ্বংস হয়ে যাবে। যারা ইয়াস্তের ভক্ত তারাই শুধু বেঁচে থাকবে আর বাকি সবাই মারা যাবে। শরীরে প্রাণের সঞ্চয় শুরু হতেই আকাশ থেকে মৃত কীটপতঙ্গ পড়তে শুরু করে। গর্ভবতী নারীদের মৃত সন্তান প্রসব হচ্ছে। তবে নন্দিনী মানুষকে মারতে এই যন্ত্রটি তৈরি করেনি, সে বিজ্ঞানের বিজয়ের জন্য তৈরি করেছে। তাই নন্দিনী ইয়াস্তের শরীর থেকে মেশিনটি খুলে ফেলছিল। রুকুমিনী ও নন্দিনীকে থামাতে তার গলায় একটি ছুরি ঢুকিয়ে দেয়। এর মধ্যে গ্রামবাসী এসে পড়ায় সবাই যখন গ্রামবাসীকে আটকাতে ব্যস্ত, এই সুযোগে নন্দিনী মৃত্যুর আগে সেই ইয়াস্তের বডিটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর কি হয়েছিল তা আমরা আগেও দেখেছি। তবে এখানে নন্দিনীর মেয়েটাও ছিল। পরবর্তীতে একজন পুলিশ অফিসার আলমারির মধ্যে নন্দিনীর বাচ্চাটাকে পেয়ে লিগালি অ্যাডপ্ট করে নিয়েছিল, আর সেই বাচ্চাটাই রিয়ার মা ছিল। তার মানে নন্দিনী ছিল রিয়ার নানি। রিয়াও এখন বুঝতে পারছে সে নিজেকে কল্পনা করত না, সে তার নানি নন্দিনীকে কল্পনা করত। এখান থেকে সিন শিফট হয়। বিক্রমের বাবা মূলত বিক্রমকে নিয়ে দিল্লিতে চলে যেতে চাচ্ছিল, কিন্তু বিক্রম এই তদন্ত শেষ না করে এখান থেকে যেতে রাজি হচ্ছে না। এটা নিয়ে বিক্রমের বাবার সাথে বিক্রমের কথা কাটাকাটি হয়। এরপরই মোক্ষা বিক্রমের গলায় চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অচেতন করে বস্তা ভর্তি করে বিক্রমকে নিয়ে চলে যায়। বিক্রমের বাবা নিচে এসে বিক্রমকে না দেখে বুঝতে পারে বিক্রমকে অপহরণ করা হয়েছে। সাথে সাথে সে অনন্যাকে জানায়, আর অনন্যা রিয়াকে জানিয়ে দেয়। আর রিয়া সবকিছু জানতে পেরে বিক্রমকে উদ্ধার করতে প্রদ্যুৎকে কল দিয়ে ব্যাকআপ পাঠাতে বলে। প্রদ্যুৎ বলে আগে তুমি মাইথিলিকে খুঁজো। এই বলে প্রদ্যুৎ কল কেটে দেয়। তবে অনন্যা রিয়াকে বলে তোমার হেল্প লাগবে তো আমি লোকাল পুলিশকে বলে দিচ্ছি। সাথে অনন্যা লোকাল পুলিশের 2 জন কনস্টেবলকে রিয়ার সাথে পাঠিয়ে দেয়। মোক্ষা কিভাবে বিক্রমকে নিয়ে গেছে সেটা দেখার জন্য রিয়ারা সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সেখানে দেখতে পায় মোক্ষা বিক্রমকে একটি সাদা রঙের পিকআপে করে নিয়ে গেছে। এজন্য আশেপাশের চেকপোস্টে খবর নেওয়া হয়। জানা যায় মোক্ষা একটা চেকপোস্টের 2 জন পুলিশ অফিসারকে খুন করে সেখান থেকে পালিয়েছে। রিয়ারাও এই রাস্তা ধরেই যাচ্ছে। তখনই তারা কাদার মধ্যে টায়ারের মার্ক দেখে বুঝতে পারে ওই গাড়িটি হয়তোবা এদিক দিয়ে গিয়েছে। একটু সামনে যেতে একটি বাড়ির সামনে সাদা রঙের পিকআপ গাড়িটি পায়, কিন্তু এর মাঝে কেউ নেই। এরপর রিয়া ওই বাড়ির ভিতরে যেতে গোপন একটি চেম্বার দেখতে পায়। রিয়া ওই চেম্বারের মধ্য দিয়ে আন্ডারগ্রাউন্ডে নামা মাত্রই পুলিশ সদস্য উপর থেকে চেম্বারটি বন্ধ করে দেয়। মোক্ষাকেও দেখা যায় বিক্রমকে এদিক দিয়েই নিয়ে যাচ্ছে। এদিকে মাটির নিচে হয় নেটওয়ার্কও পাচ্ছে না। তবে রিয়া তাকে দেখে ফলো করার চেষ্টা করে। একটু দূর যেতেই মোক্ষা সেই দরজাটি বন্ধ করে দেয়। এটি মূলত একটি ইলেকট্রিক ডোর। রিয়া তখন পাশে থাকা তারগুলো জোড়া দিয়ে গেট খোলার চেষ্টা করছিল, তবে ইলেকট্রিক শর্ট লেগে রিয়া বেহুশ হয়ে যায়। এখানে সবচেয়ে বড় টুইস্ট আমাদের সামনে রিভিল হয়। এতদিন ধরে আয়াস্ত মণ্ডলের প্রধানের যে দায়িত্ব পালন করে আসছে সে অন্য কেউ না, সে হচ্ছে অনন্যা ভারদ্বাজ নিজেই। আর আমরা এখানে জানতে পারি রুকুমিনী হচ্ছে অনন্যার দাদি। রুকুমিনী মারা যাওয়ার পর থেকে এর দায়িত্ব অনন্যা পালন করে আসছে। বিক্রমেরও জ্ঞান ফিরে আসছে। অনন্যাকে দেখা মাত্রই বলে তুমি। অনন্যা কাঁদতে কাঁদতে বলে আমার উপর অনেক দায়িত্ব, জানি না এর জন্য কত মানুষ জীবন দিয়েছে। আমি যদি পিছু সরে যেতাম তাহলে আমাদের এই ইয়াস্ত বানানোর স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। বিক্রম জানতে চায় তাহলে কবিতাকে তুমিই মেরেছো? অনন্যার কথা, কবিতাকে মারিনি, কবিতার বলিদান দেওয়া হয়েছে, আর এখন তোমাকে শেষ বলিদান দেওয়া হবে। ইয়াস্ত বানানোর জন্য শেষ যে উপাদানটি দরকার তা হচ্ছে অলৌকিক বালকের রক্ত, যে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। আর বিক্রম একবার গুলি খেয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিল। বিক্রম বলছিল এগুলো সবই তোমাদের পাগলামি ছাড়া আর কিছুই না। অনন্যা বলে এসব তুমি বুঝবে না, তখনও তুমি আমার ভালোবাসা বুঝুনি, আর এখন আমার বলিদান বুঝতে পারছো না। আমরা যা কিছু করছি শুধুমাত্র ইয়াস্ত বানাতে, নতুন এক পৃথিবী তৈরি করতে। এই সব কিছু তোমার চিন্তাধারার একদম বাইরে। তবে যে প্রশ্নের উত্তর খুঁজতে তুমি চরণদাসপুর এসেছিলে আমি তোমাকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। এরপরই অনন্যা বসুদাকে ডাকে। বিক্রম বসুদাকে যতই নিজের পরিচয় দিচ্ছে বসুদাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বসুদা কিছুই বুঝতে চাচ্ছে না। বসুদা শুধু একটি কথাই বলে যাচ্ছে আমার ছেলেটাকে বাঁচাও, আমার ছেলেটাকে বাঁচাও। বিক্রম তখন অনন্যার কাছে জানতে চায় আমার মায়ের সাথে কি করা হয়েছে। এরপরে আমাদের দেখানো হয় বসুদা যখন পবনকে এখানে নিয়ে এসেছিল। বসুদা তার আঙ্গুলের বিনিময়ে তার ছেলে জীবন রক্ষা করতে চেয়েছিল, কিন্তু বসুদা সেটা চাওয়ার আগেই পবন মারা গিয়েছিল। এজন্য বসুদার ইচ্ছাটা তখন পূরণ হয়নি। তবে বসুদা তখন ওই লোকটার পিছু করে বলছিল আমার ছেলেকে বাঁচান। তখন লোকটা রুকুমিনীকে বলে তার সন্তান আগেই মারা গেছে, এখন এর সাথে কি করবো, একে কি মেরে ফেলবো? রুকুমিনী তখন বলে সে যখন ইয়াস্তের কাছে তার ইচ্ছা পোষণ করেছে ইয়াস্তের কাছে সেটা গ্রহণ হয়েছে, কিন্তু সেটা পূরণ হয়নি। আর আশীর্বাদ যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে মারা যাবে না। এরপর রুকুমিনীরা বসুদাকে তাদের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত বসুদা এখানেই আছে। এরপর বিক্রমকে বেহুশ করে ইয়াস্তের শরীরে রক্ত দেওয়া হচ্ছিল। পুরো প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে এর মধ্যেই রিয়ার জ্ঞান ফিরে গেছে। রিয়া ও এখানে এসে যায়।
এরপর রিয়া আর মোকসার মধ্যে তুমুল ফাইট হয়। অনন্যা শুধু এই প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করছে। তবে এর মধ্যে এমন এক ঘটনা ঘটে যেটা অনন্যারা কেউ কল্পনা করেনি। হঠাৎ করে ইয়াসদের শরীর থেকে বিক্রমের শরীরে রক্ত ফিরে যেতে শুরু করে। মাইথিলিও জানায় ইয়াস বিক্রমের রক্ত নিতে পারছে না। তখনই অনন্যা বুঝতে পারে আজ থেকে 20 বছর আগে বিক্রমের মা বসুধা ইয়াসদের কাছে তার ছেলে জীবন ভিক্ষা চেয়েছিল। আর ওই সময় ইয়াস সেটা গ্রহণও করেছিল, কিন্তু পবন মারা যাওয়ায় সেটা কার্যকর হয়নি। 20 বছর পরে এসে বিক্রমের বেলায় সে আশীর্বাদ কার্যকর হচ্ছে। অনন্যা এটা বুঝার পরে অনন্যা রাগের বসে বিক্রমকে খুন করতে চাচ্ছিল। ঠিক তখনই রিয়া এসে বাধা দেয়। রুকুমিনী যেভাবে নন্দিনীর গলায় ছুরি মেরে নন্দিনীকে খুন করেছিল, ঠিক একইভাবে রিয়া অনন্যার গলায় ছুরি মেরে দেয়। এরপর সবাইকে উদ্ধার করা হয়। সিন চলে যায় সিবিআই অফিসে। রিয়া আয়াস্ত মণ্ডলের সিম্বল দেখিয়ে সবাইকে বলে এটা এমন একটা সিম্বল যেটা আলাদা এক বিশ্বকে রিপ্রেজেন্ট করে, আর ওই ইউনিভার্সে যা হয় তা একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড থাকে। যেমন এই খুনগুলো আয়াস্ত মণ্ডলের সাথে কানেক্টেড ছিল। জিমি একমাত্র ব্যক্তি যে আয়াস্ত মণ্ডলের মিস্ট্রি সলভ করতে গিয়ে নিজের একমাত্র আপনজনকে হারিয়েছে। অন্যদিকে বিক্রম তার প্রশ্নের উত্তর ঠিকই পেয়েছে, কিন্তু তার জন্য তাকে অনেক মূল্য দিতে হয়েছে, মানে কবিতার মৃত্যু। আর সব শেষে রয়েছে রিয়া নিজে। রিয়া এটাই বুঝতে পারছে না নন্দিনী রিয়াকে এই পর্যন্ত নিয়ে এসেছে নাকি তার ভাগ্য। তবে ইয়াস্তের সেই মেশিন, ইয়াস্তের আশীর্বাদ সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু জেনেছি তা যথেষ্ট নয়। আরো অনেক কিছু আছে যা আমাদের চিন্তাধারার বাহিরে। আর তখনই আমাদের দেখানো হয় মুকসাকে বাঁচাতে অন্য একজন এসেছে। তার মানে বাহিরে থেকে অন্য কেউ মুকসার জায়গা নিয়ে নিয়েছে। তার মানে আয়াস্ত মণ্ডল এখানে শেষ হয়ে যায়নি। আয়াস্ত মণ্ডলে আরো স্টোরি জানার বাকি, আর এর মধ্য দিয়ে সিরিজটি এখানেই শেষ হয়। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।